তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বললেন যুক্তরাজ্য। গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ 4। ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারকে যে হুঁশিয়ারি দিলেন কাদের সিদ্দিকী। জানাবো প্রত্যাশার চাপে হিমশিম। এবং সর্বশেষ জানাবো র্যাব পুলিশ কর্মকর্তা সহ 53 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলল যুক্তরাজ্য। সরকার লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডন হয়ে চলে যান। এরপর লন্ডনে থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। 2018 সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক। এরপর লন্ডন থেকে তিনি দল পরিচালনা করেছেন। পতিত আওয়ামী লীগ সরকার 21 আগস্টের গ্রেনেড হামলার জন্য তারেক রহমানকে দায়ী করে থাকে এবং আদালতে তার শাস্তি হয়। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারেরও ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। আওয়ামী শাসনের অবসান ঘটানোর পর থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা যায়। গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ 4। গাজীপুরের কাশিমপুর বাগবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ 4 জন দগ্ধ হয়েছেন। দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি আবাসিক চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেন। গুরুতর অবস্থায় দগ্ধদের গভীর রাতে জরুরি বিভাগে আনা হয়। এদের মধ্যে তানজিল 30%, রাবি 27, 23%, শামসুল 5% ও রোজিনা 3% দগ্ধ হয়েছে। তিনি আরো বলেন, এদের মধ্যে 2 জনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের জরুরি বিভাগে অবজারভেশন শেষে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারকে যে হুঁশিয়ারি দিলেন কাদের সিদ্দিকী। দীর্ঘদিন মানুষকে ভোটাধিকারের বাইরে রাখলে বর্তমান অন্তর্বর্তী সরকারের পরিণতিও ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। কাদের সিদ্দিকী বলেছেন, এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এরকম ন্যাক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকার সম্মান করেননি। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেননি, যার ফল এটা হয়েছে। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা আছে তাদের পরিণতিও খুব ভালো হবে না। তিনি বলেন, মানুষ অনেক আশা করে ছিল, কিন্তু এই 3 মাসে মানুষ সেই আশার ফল পায়নি। সাধারণ মানুষের যে উপার্জন, তারা বাজারে যেতে পারছে না, স্ত্রী সন্তান নিয়ে খেতে পারছেন না ভালোভাবে। যারা সরকার চালাচ্ছেন তারা যেন মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্য চিরস্থায়ী নয়। তিনি আরো বলেন, অতি সম্প্রতি বাংলাদেশে একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। অতীতকে বর্জন করে এই পরিবর্তন যদি কেউ করতে চায় তাহলে সে আহামুখে স্বর্গে বাস করছে। 2 দিন পরে তাদের এরকম হতে হবে। প্রত্যাশার চাপে হিমশিম। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। ভঙ্গুর অর্থনীতি, ভেঙে পড়া আইন শৃঙ্খলা, বিধ্বস্ত প্রশাসনিক কাঠামোর ওপর দাঁড়িয়ে গত 8 আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ক্যালেন্ডারি হিসাবে 100 দিন পার করেছে এই সরকার। বিপুল প্রত্যাশা, চাপ আর নানামুখী চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করা সরকারের অগ্রাধিকার ছিল অর্থনীতিকে সচল করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করা এবং রাষ্ট্র মেরামতের। দীর্ঘদিনের দুর্নীতির শেকড় উপড়ে ফেলা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় কাঠামোগত সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে ইউনূস। কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ না করলেও তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আর এই 100 দিনের মধ্যে বিএনপি সহ গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলো থেকে তাগিদ এসেছে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনিক কাঠামো উন্নত করার সংস্কার পরিকল্পনা নির্ধারণ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ কয়েকটি বিষয় রয়েছে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে।
সরকারের 100 দিনের কার্যক্রম পরিচালনা করে মোটা দাগে বড় অর্জনগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে 10টি সংস্কার কমিশন গঠন, অর্থনৈতিক খাতে অনিয়ম দুর্নীতির চিত্র তুলে আনতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন, গুম তদন্ত কমিটি গঠন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু করা, বহুল বিতর্কিত সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের সিদ্ধান্ত, জুলাই আগস্টের হতাহতের তালিকা প্রকাশ এবং তাদের সহায়তায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন, ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ ছিল লক্ষণীয় ফলদায়ক। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হলে উন্নতি হয়েছে। 3 মাসের সরকারের অর্জন সম্পর্কে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বিগত শাসনামল থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া আর্থিক, পুঁজিবাজার ও ব্যাংকিং সহ বিভিন্ন খাতের সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করেছে। শ্বেতপত্র কমিটি, অর্থনৈতিক পুনর্কৌশলীকরণ কমিটি এবং অন্যান্য কমিটি গঠন, এসব খাতে সংস্কার জরুরি হয়ে পড়েছে, অন্যদের সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর্থিক খাত, ব্যাংকিং খাত এবং পুঁজিবাজার সংস্কার করা হচ্ছে। বাজারের প্রবণতা পর্যবেক্ষণ ও সিকিউরিটিজ ট্রেডিং এ হেরফের রোধে একটি টাস্ক ফোর্স কাজ করছে। সরকার ঋণ পরিশোধে চিন্তিত কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকার ব্যবহারে বেশি মনোযোগ দিচ্ছে এবং নিজের চাহিদাকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, বাজেটে আরো চাপ আসতে পারে, তবে বাজেট সংশোধনের সময় বিশেষ করে উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তা পর্যালোচনা করা হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে এক বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের 10টি কমিশন গঠন করেছে, যেগুলো বছরের শেষে সংস্কার সুপারিশ করবে। অনেকে চাইছেন ডক্টর ইউনূস আরো 1 বা 2 বছর ক্ষমতায় থাকুন, যেন তিনি পরিকল্পিত সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারেন। তারা আশঙ্কা করছেন, যদি তাকে দ্রুত নির্বাচন করতে হয় তাহলে কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো করা সম্ভব হবে না। তবে বর্তমান সরকারের 100 দিনে দেখা গেছে প্রশাসনে পদোন্নতি, বদলি, চাকরিচ্যুত ছাড়া তেমন কোনো বড় পরিবর্তন হয়নি। 3 মাসের বেশি সময় পরও এখনো আমলারা নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত। প্রশাসনে এখনো গতি আসেনি পুরোদমে। সরকার ও প্রশাসনের কর্মকর্তাদের একের পর এক দাবি দাওয়া মেনে নিচ্ছে। এমন পরিস্থিতিতে সত্যিকার অর্থে কতটা জনপ্রশাসন সংস্কার হবে তা নিয়েও সন্দিহান বিশেষজ্ঞরা। এর আগে গত 21শে সেপ্টেম্বর সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, টেবিলের উপর জগ থাকবে না প্লাস্টিকের বোতল থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় নয়, এটা কোনো পরিবর্তন নয়। পুলিশের জার্সি চেঞ্জ হবে না লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এটি মুখ্য ব্যাপার নয়। সে সময় সংস্কারের রোডম্যাপ না দেওয়ার সমালোচনা করেন তিনি। সরকারের মূল অর্জনগুলো নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, ইতোমধ্যে 10টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিশনগুলো। সেই রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। দেশে কি ধরনের সংস্কার প্রয়োজন সে বিষয়ে ঐকমত্য পোষণ করা হলে নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার। আলাদাভাবে নির্বাচনের জন্য নতুন ও গ্রহণযোগ্য সিসি ও ইসি খুঁজতে সার্চ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশন গঠিত হলে ভোটার তালিকা তৈরির কাজ শুরু করা হবে। এর আগে 2007 থেকে 2008 সালের মধ্যে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের ব্যর্থ চেষ্টা করে, কিন্তু তখন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সহিংসতা বেড়ে যাওয়ায় সেনাবাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হয়। ব্যর্থ হয় তাদের সংস্কার প্রচেষ্টা। অর্থনীতি সংস্কার। আওয়ামী লীগের শাসনামলে গত 1.5 দশকে ভেঙে পড়া অর্থনীতিকে নতুন করে সাজাতে অন্তর্বর্তী সরকার 100 দিনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু জুলাই আগস্টের আন্দোলন পরবর্তীকালে শ্রমিকদের আন্দোলনের প্রভাব রয়েই গেছে। বিশেষ করে শিল্প কারখানার উৎপাদনের বড় সংকট তৈরি হয়েছে। অনেক উৎপাদনশীল কোম্পানিও এখন ক্ষতির মধ্যে রয়েছে। মূল্যস্ফীতি, ব্যাংকের তারল্য সংকট, বিদেশি মুদ্রার রিজার্ভ সংকট, বাজার অব্যবস্থাপনা সহ ব্যবসা বাণিজ্য এখনো অস্থিরতা রয়েই গেছে। তবে কিছু ক্ষেত্রে সফলতা দেখা যাচ্ছে। দেশের অর্থনীতির অন্তত 3টি প্রধান সূচক রপ্তানি, প্রবাসী আয় ও আমদানিতে গতি ফিরলেও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষত খাদ্যপণ্যের দামে লাগাম টানতে পারছে না অন্তর্বর্তী সরকার। ফলে মূল্যস্ফীতির পারদ চড়ছে লাগামহীন। 1 মাসের ব্যবধানে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার বেড়েছে 2.26%। মোটা দাগে কত আওয়ামী লীগ সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে যে সিন্ডিকেট রেখে গেছে তা কোনোভাবেই দমানো যায়নি। সিন্ডিকেট না ভেঙে উল্টো উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নীতি সুদ হার বাড়িয়ে চলেছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকের ঋণের সুদ হার ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে সুদের হার প্রায় 16% উঠেছে। শেয়ার বাজারে রেকর্ড তলানির মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা উন্নতি দেখা গেছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার বার্তায় লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসে তখন দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। তবে দায়িত্ব নেওয়ার 100 দিনের মাথায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আসা শুরু করেছে। রিজার্ভে হাত না দিয়েই $1 বিলিয়ন পেমেন্ট পরিশোধ করা হয়েছে। রপ্তানি খাতেও সুবাতাস বইছে।
সেপ্টেম্বরে 7% এবং অক্টোবরে 20% বেশি রপ্তানি আয় বেড়েছে। ব্যাংকিং খাত অনেকটা স্থিতিশীল রয়েছে। অর্থনীতিকে পুনরায় গতিশীল করতে দেশের সেরা অর্থনীতিবিদদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ করেছেন। তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের 100 দিনে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে এসেছে নতুন নতুন নেতৃত্ব। আর্থিক খাতে চুক্তিভিত্তিক সব নিয়োগই বাতিল করেছে সরকার। রাজনৈতিক প্রকল্পে ব্যয় খতিয়ে দেখার পাশাপাশি অর্থনীতির প্রকৃত চিত্র জানতে শ্বেতপত্র প্রণয়নের কমিটি গঠন করেছে সরকার। খুব অল্প সময়ের মধ্যে দেশের আর্থিক খাতে শ্বেতপত্র প্রকাশ করবে কমিটি। ইতোমধ্যে গত আওয়ামী লীগ সরকারের লুটপাটকারী শতাধিক মন্ত্রী, এমপি, দলীয় নেতা, সুবিধাভোগী সরকারি কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে, টানা 15 বছরের বেশি ক্ষমতায় থেকেও অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে আওয়ামী লীগ সরকার যেসব উদ্যোগ নিতে পারেনি, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার 100 দিনের মধ্যে সেসব উদ্যোগ নিতে শুরু করেছে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকার দায়িত্ব নিতে অর্থনীতি আর আর্থিক খাতের পুনর্গঠনে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। এ বিষয়ে পরিষ্কার একটি বার্তা এসেছে অর্থনীতি বিষয়ক নেতৃত্বের কাছ থেকে। তবে নীতি, সুদ হার কিছুটা বাড়ানো ছাড়া উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনো বড় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় শিল্প খাতে অস্থিরতা দেখা দিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে সুফল পেতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। মূল্যস্ফীতি, বাজার ব্যবস্থাপনা কিছু বিষয়ে এখনো শক্তিশালী পদক্ষেপ নেওয়ার সময় আছে। আর শ্বেতপত্র কমিটি ও টাস্ক ফোর্স কমিটির সুপারিশ পাওয়ার পর অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণের পথ পাওয়া যাবে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ইতিমধ্যে জানিয়েছে, অর্থনীতিতে সংস্কার আনার জন্য ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। দেশের অর্থনীতির সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি উচ্চ মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখিতা নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়ার পর ইতিমধ্যে কয়েক দফা নীতি সুদ হার বাড়িয়েছে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। নীতি সুদ হার বেড়ে এখন 10%-এর মধ্যে রয়েছে। নতুন গভর্নরের নির্দেশনায় ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে দুর্বল 11 ব্যাংক নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। রিজার্ভ সংকট কাটাতে আমদানি কমিয়ে সীমিত পর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্তও হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।